পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। চিত্রা যখন পা রাখলো এই জীর্ণ বিভৎস ভবনের ভেতর, ঠিক তখনই একটা হিমস্রোত তার মেরুদণ্ড বেয়ে বয়ে চলে গেল। চারপাশে হেঁটে বেড়াচ্ছে অব্যক্ত কষ্ট আর গোপন লালসা। সিঁড়িঘরের দেয়ালে টানানো অর্ধনগ্ন মেয়েদের ছবি, কোথাও গাঢ় লিপস্টিকের ছাপ, কোথাও বা দেয়ালে লেখা নোংরা বুলি। এই ভবনটা 2 তলা, নিচতলায় বিশৃঙ্খল মেলা বসেছে। রঙে চঙে জামা কাপড় পরা মেয়ে আর তাদের চারপাশে লালসাপূর্ণ চোখে ঘোরাঘুরি করছে দলে দলে পুরুষ। কিছু ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে চাপা শ্বাস প্রশ্বাস শোনা যায়। আবার কোথাও কোথাও মেয়েরা দাঁড়িয়ে চকরদার হাসি হেসে ঠোঁটে মেখে পুরুষদের দৃষ্টি আকর্ষণের আশায়। এদের ভিড়ে যেন চিত্রা একটা ভুল মানুষ, মাথায় কালো বোরকা, মুখে নিকাব। সবাই তাকে তাকিয়ে আছে তার দিকে, কেমন অদ্ভুত সে চাহনি। তারা অবাক হয়ে দেখছে নাকি হাসছে কে জানে। হয়তো কেউ মনে করছে সে নতুন এসেছে, আবার কারো মনে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। চিত্রা জানে না রাজন কোন রুমে, শুধু সে জানে এই ভবনের সামনে সেদিন তাকে দেখেছিল। এবার সে আরেকটু এগিয়ে যাবে, ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার একজোড়া হাত রাখে তার কাঁধে। ভয়ার্ত চোখে ঘুরে তাকায় চিত্রা। তার সামনে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক নারী, চেহারা অদ্ভুত দৃঢ়তা, সাজগোজ অদ্ভুত, কপালে বড় সড়ো লাল চেপ, চোখের নিচে মোচা করে টানা কাজল, ঠোঁটে রক্তলা লিপস্টিকের খোঁচা। বোরকা পয়রা পালানোর চেষ্টা করস? কত বড় সাহস! মহিলার কঞ্চ কাছালের ছিবড়ার মতো খসখসে। চিত্রা সেই কথার মানে বুঝতে পারলো না, তবে এতটুকু বুঝতে দেরি হলো না যে এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আপনি ভুল বুঝছেন, আমি এখানকার কেউ নই, একজনকে খুঁজতে এসেছিলাম। মুখ পুরি নাটক মারাও বলে চিত্রাকে টেনে হিঁচড়ে মহিলা সকলের সামনে দিয়ে নিয়ে যায়। জলদি আরো কিছু মেয়ে দৌড়ে আসে, তারাও চিত্রার সঙ্গে জোর জবরদস্তি করে টেনে হিঁচড়ে সকলে চিত্রার হিজাব খুলে ফেলে। মুখের নিকাবটা কোথায় টেনে ফেলেছে খবর নেই। চিত্রা বারবার আর্তনাদ করছে, বলছে সে তার ভাসুরের কাছে এসেছে, এখানকার কেউ নয় সে। মহিলা প্রথমে তাকে ছেড়ে দিত, কিন্তু ওই সুন্দর চেহারা দেখে তার দৃষ্টি লোভাতুর হয়। এই মেয়ে আগুনের মতো সুন্দর, কাঁচা মুক্তার মতো চোখে, একে ব্যবসায় লাগানো গেলে খদ্দের অভাব পড়বে না। মহিলা হুকুম দিতে মেয়েগুলো চিত্রাকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে যায়, একে তৈরি করতে বলেছে। ছাড়েন, আমি কিছু করিনি। কণ্ঠ রোধ হয়ে আসে কান্নায়, তার বুক কেঁপে উঠছে, গলা শুকিয়ে খটখটে, চোখের সামনে ভেসে ওঠে ফারাজের ছায়া মুচড়ে। চিত্রা হাত জোর করে মিনতি করতে একটা মেয়ে এগিয়ে আসে, গালে একটা চর বসাতে চিত্রার ফর্সা চামড়া মুহূর্তেই রক্ত জবার ন্যায় রক্তিম হয়ে উঠল। আঘাত এতটা তীক্ষ্ণ ছিল যে দাঁতের সঙ্গে লেগে ছোটের চামড়া কেটে যায় চিত্রার বেশ ভালো পরিমাণে। তবে সেদিকে কারো খেয়াল নেই। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, আরে শালি, মুখে আঘাত করছিস কেন? ম্যাডাম শুনলে রাগ করব। এই মেয়ের কাছে কাস্টমার আসলে তো ঠোঁট কাটা দেখেই চইলা যাইব। মেয়েটি জবাব দেয় না, কেবল বলে, ওরে তুল, তৈরি করতে হইব। বেশ সময় লাগে। ধকল শেষে মেয়েগুলো রুম থেকে বেরিয়ে আসে। তারা চিত্রাকে তৈরি করে এসেছে, তবে এত ধস্তাধস্তি তাদের আগে কখনো করতে হয়নি। চিত্রার গালে ছোটে শরীরে আঘাতের চিহ্ন, মেয়েদের নখের আঁচড় লেগেছে, তার উপর বেশ মেরেছেও তাকে। রুমের এক কোণে ভয়ে কুকড়ে আছে চিত্রা, তার ফোনটা ওই মেয়েরা নিয়ে গিয়েছে। চিত্রার চোখের সামনে মরণ ছাড়া কিছুই দেখছে না। কেন সে এখানে আসতে গেল? ফারাজকে কি আর কখনো দেখা হবে না? শরীর তপ্ত হচ্ছে, গা কাঁপিয়ে জ্বর আসছে। চিত্রা এই তো এখনই মাটিতে লুটিয়ে পড়বে হয়তো। ঠিক সেই মুহূর্তে রুমের দরজাই খুলে যায়। ভেতরটা ধক করে উঠে চিত্রার ভয়ে সে ঝট করে পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। কানে আসে ভারী জুতোর শব্দ। ওরা নিশ্চয়ই কোনো খদ্দের পাঠিয়েছে, কোনো পুরুষ। চিত্রা নিঃশ্বাস আটকে রাখে, নিজের অস্তিত্বটুকু গোপন করার মরিয়ায় চেষ্টায় কুকড়ে ওঠে, রুহু আটকে ওঠে, শরীর আতঙ্ক স্রোতের মতো ছড়িয়ে পড়ে। জুতোর শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। চিত্রা চোখ বন্ধ করে রাখে, দেখতে চায় না, শুনতে চায় না। হঠাৎ সেই শব্দ থেমে যায়, তার শরীরটাও এক ঝটকায় স্তব্ধ হয়ে পড়ে। লোকটা চলে গেল নাকি সামনেই দাঁড়িয়ে আছে?
সে ধীরে ধীরে চোখ মেলে তাকাতে রক্ত হিম হয়ে আসে। লোকটা একেবারে সামনে দাঁড়িয়ে চিৎকার দেয়াল ভেদ করে পালাতে চায়। শরীরের প্রতিটি রঞ্জে ভয় জমে উঠেছে। তার মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠে। সে একবার দম নিয়ে করুণ দৃষ্টিতে লোকটার দিকে তাকানোর চেষ্টা করে, তারপর হুট করে চারিদিক ঘোলাটে হয়ে আসে। মুখ খুলে কিছু বলতে চায়, কিন্তু অদৃশ্য এক চাপ তার কণ্ঠনালী চেপে ধরে। চোখ দুটো বুজে আসছে, নিথর হয়ে পড়েছে তার শরীর। হয়তো এটাই শেষ চোখ বন্ধ করা। হয়তো কেউ বুঝবে না তার এই অবস্থা, কেউ দয়া দেখাবে না, ঝাঁপিয়ে পড়বে তার উপর পৈশাচিক ভোগের জন্য। খুব করে খোদাকে বলতে ইচ্ছে করছে, খোদা, তুমি আমার অর্ধাঙ্গের হৃদয় ছুঁয়ে তাকে জানিয়ে দিও তার অর্ধাঙ্গিনী তাকে বড্ড ভালোবাসে। আমার খাটিয়া বহন করার সময় তার হৃদয়ে পাথর গেড়ে দিও স্ত্রীর লাশ বহনের ক্ষমতা। তাকে বলে দিও এই চিত্রা তাকে শেষ বেলায় এক নজর দেখার জন্য তৃষিত মরুভূমির তৃষ্ণার্ত মৃত্যু পথযাত্রীর ন্যায় কাতরিয়েছে। তুমি বলে দিও, জানিয়ে দিও তাকে তার বিবি জানের বিদায় বেলার গল্প। চিত্রা আর ভাবতে পারলো না, দম বন্ধ হয়ে আসছে। গোলাটে চোখে পুরুষ সাদৃশ্য এক ছায়া মূর্তি দুলতে দুলতে ভেসে উঠছে। মাথা ছাকুনি দিয়ে ওঠে, আবার শরীরটা অবশ্যই আসে। তারপর চারপাশ অন্ধকার ডুবে যায়। বুঝে যায় তার হাজারো স্বপ্ন দেখা নিষ্পাপ চোখ জোড়া। ক্লান্ত ও নির্মম অত্যাচারে বৃদ্ধ কাঁপতে থাকা ছোট্ট দেহটা থেমে যায় এক চুলতে অন্ধকারে হারিয়ে যাওয়ার আশা নিয়ে। অবচেতন চিত্রাকে বাহুতে তুলে নিয়ে নিজের কক্ষে নিয়ে এলো বজ্র। বিছানায় শুইয়ে দেয় সে নিথর দেহটাকে। কিছুই বলছে না চিত্রা, জ্ঞান নেই। নীলাভ ঠোঁটে জ্বরের তীব্রতা চলছে উঠেছে। বজ্র বুঝল আর কিছুক্ষণ দেরি হলে অনর্থ ঘটে যেত। এই মুহূর্তে যাকে সে স্যালাইন দিয়ে শুয়ে রেখেছে সে চিত্রার অবস্থা সত্যিই খারাপ। আয়শা যদি না বুঝতো, যদি সময় মতো গিয়ে না জানাতো বজ্রকে চিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো আজকের রাতটা দুঃস্বপ্নের রূপ নিত। বজ্রের কাছে ফারাজ যে দায়িত্বটি দিয়ে রেখেছে সেই দায়িত্ব ছিল চিত্রা, তবে বজ্র পালন করতে পারলো না সেই দায়িত্ব। ব্যর্থ সে। চিত্রার এমন শোচনীয় অবস্থা যদি ফারাজ এসে পড়ে তবে হয়তো বিস্ফোরণ করতো। কিন্তু প্রশ্ন থেকে যায়, চিত্রা কিভাবে চোখে ধুলো দিয়ে পৌঁছে গেল ওই সরাইখানায়? কিভাবে গেল, কেন গেল, সবকিছুই এখনো অস্পষ্ট বজ্রের কাছে। তবু শুধুমাত্র প্রবল এক ধারণার টানে ছুটে গিয়েছিল সে সেই অখ্যাত সরাইখানায়। সেখানে পৌঁছেই যা ঘটালো বজ্র তা সে নিজেও ভাবেনি। পিস্তলটা মাথায় ঠেকাতে কেঁপে উঠল মালকিন। দম্ভে ফেটে পড়া সেই নারী মুহূর্তেই চুপসে গেল নিউরোসার্জন বজ্র কায়সারের চোখের হুঙ্কারে ও অস্ত্রের নির্মম বাস্তবতায়। বজ্র তো কখনো হুশ করে অস্ত্র ছোড়ে না, ওর ধমনীতে এখনও নীতির রক্ত বইছে। কিন্তু আজ যদি সে পিস্তল না তুলতো তবে চিত্রাকে হয়তো আর ফিরে পাওয়া যেত না। ওই মহিলা, এই মালকিন, সে কি করে ভাবলো একজন অজানা মেয়েকে বন্দি করে সে কাস্টমারের কাছে পাঠাবে? সাহস তো কম নয় তার। তবে বজ্র তাকে ছেড়ে দিবে না, সে তাকে বুঝিয়ে দেবে কার শরীর স্পর্শ করার স্পর্ধা করেছে সে। সন্ধ্যার ম্লান আলো গা ছুঁয়ে যখন ফারাজ বাড়িতে ফিরে আসে তখনই তার কানে আসে অস্বাভাবিক এক নিঃশব্দতা। রুমের দরজায় পা রাখতে তার দৃষ্টিতে পড়ে ভিড়। মোহনা, নদী, ফারিহা, আয়শা সবাই একত্র ঘিরে আছে কারো নিস্পন্দন দেহকে। মুহূর্তে ঠান্ডা শিশিরে হাওয়া বইয়ে যায় রক্তে। ফারাজের হাতে সদ্য কেনা নতুন ফোন। ফারাজ আসার সময় যমুনা থেকে নতুন ফোন নিয়েছে। কিছুদিন গেম খেলবে, তারপর এটা না হয় ফেলে দিবে। তার ফোন ভাঙলে কেমন জানি শান্তি শান্তি লাগে। রোধের ছাঁচে ভাঙা ফোনের সংখ্যা যদি গোনা হয় তবে তা দিয়ে বেশ বড় একটি ফোনের শোরুমই ধার করানো যেত। মার্কেট থেকে ফেরার পথে এক দোকানে কাজ ফেরা পুতুলে চোখ পড়ে তার। টকটকে রক্তের মতো লাল শাড়ি, নিটল বুনন, মাতাল করে দেওয়ার মতো রং। সেই শাড়ি দেখেই ফারাজের মনে হয় যদি তার চিত্রা এই শাড়ি পরতো তবে নারী সৌন্দর্যের সংজ্ঞাটাই নতুন করে রচিত হতো। কিন্তু সেই সৌন্দর্য আজ ধূলিসাৎ। ফারাজ রুমে পা রাখতে মুহূর্তে জমে উঠছে ভারী নিঃশব্দতা। কেউ কিছু বলে না। না, এই নীরবতা চিত্রার অসুস্থতা নিয়ে নয়, বরং সেই অনাগত ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যা ফারাজ নামক মানুষের ভেতর জন্ম নিচ্ছে ধ্বংসাত্মকভাবে। কেউ তাকে ফোন করে কিছু জানায়নি। চিত্রা যে কি ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে গেছে তা আজ নিজ চোখে দেখে বুঝতে পারছে সে। রুমে থাকা সকলে অজান্তে এক পাশে সরে যায়। হয়তো ফারাজের শরীর থেকে মিশ্রিত ক্রোধের তাপমাত্রা অনুভব করা তাদের কাম্য নয়। বজ্র তখন চিত্রার পালস ধরেছে, ঠিকভাবে পালস নড়ছে না।
স্যালাইনের প্রতিক্রিয়া খুব ধীরে হচ্ছে। চিত্রার দিকে তাকাতে ফারাজের চোখ স্থির হয়ে যায়। কপালের আঘাতের দাগ, চোট ফুলে আছে ব্যথার নির্যাতনে। ফারাজের শরীর জুড়ে একটা প্রচণ্ড স্নায়ুচাপ জমা হয়, মুষ্টিবদ্ধ হয় হাত, দৃঢ় হয়ে ওঠে শিরা, কপাল রেখায় ক্ষোভের ছাপে স্পষ্ট, ঘাড় বেয়ে নামা শিরাগুলো চান হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। সেই গভীর একটা নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঠিক তখনই পেছনে দরজা দিয়ে অভ্র আর রোজ রুমে প্রবেশ করে। চিত্রার অবস্থা দেখে অভ্র থমকে দাঁড়ায়। এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। অভ্র তা জানে। ফারাজের নীরবতা যত দীর্ঘ হয় ততই বেশি ভয়ঙ্কর হয় তার প্রতিঘাত। চিত্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ফারাজ ধীরে, অত্যন্ত নিচু কণ্ঠে বজ্রকে প্রশ্ন করে, কারা করেছে? দেখ, আমি পরে সব ব্যাখ্যা করে বলবো তোকে। আমি কিছু একটা জিজ্ঞেস করেছি বজ্র। দাঁতে দাঁত পিষে বলল বজ্র, নিরুত্তরে বলল, তুই আগে ওর পাশে বস। যে হাত আমার জানের উপর আঘাত করেছে সেই হাত আমি উপরে না ফেলা অব্দি চিত্রার পাশে বসা দূরের কথা, ওর চোখেও চোখ রাখবো না, খোদার কসম। যে আমার কলিজায় আঘাত করেছে তার কলিজা আমার চাই। ফারাজ থামল, নিথর চিত্রার দিকে তাকে পুনরায় অভ্রকে বলল, স্থানীয় কুকুর ফার্মের মালিককে খবর দিয়ে বল ফারাজি রাহি আজকে পুরো এলাকার সকল কুকুরকে নিজ দায়িত্বে পেট ভরাবে। ঘরের সবাই সেই বলা কথায় ছটফট করে উঠল। আল্লাহ জানে কার মরণ আজকে হবে। বজ্র ফারাজের দিকে তাকালো, তারপর বলল, বারান্দায় আয় বলছি। রাত তখন 9টা কি 10টা বাজে। রাস্তার পাশে ফারাজের গাড়ি দাঁড়িয়ে, অভ্র আর বজ্র গাড়ির সামনে। দোকানের সামনে বসে থাকা একটা কুকুর ক্ষুধার তাড়নায় ঘুমাতেই পারে না। ফারাজ নেমে এসে কুকুরটিকে সামনে বসলো। বরফ দেওয়া বক্স থেকে একটি কলিজা বের করে শীষ পাচিয়ে ডাকলো। কুকুরটা ছুটতে আসলো, গপ গপ করে চিবিয়ে খাওয়া শুরু করলো সেই কলিজাটা। ফারাজের হাতে আবার রক্ত লেগে আছে। সে কিচ্ছু বলার আগে অভ্র জলদি গাড়ি থেকে মদের বোতল বের করে এনে হাত ধুয়ে দিল তার। ফারাজ উঠে দাঁড়ায়। সে অনেক বেশি ক্লান্ত। বলেছিল চিত্রার সঙ্গে যারা এমন করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত বউকে ছোঁয়া তো দূরের কথা, উল্টো দেখবেও না। তবে অনেক হয়েছে। ফারাজ তার কথা রেখেছে। এবার প্রাণ ভরে চিত্রাকে দেখার পালা, তাকে স্পর্শ করার পালা, তার যন্ত্রণাগুলোকে নিজের ভেতরে শুষে নেওয়ার পালা। ওই পতিতা ভবনের মালিকের নাম লতা। সেই লতা এখন মাটির নিচে যাওয়ার সৌভাগ্য লাভ করেনি। করবে কেমন করে? দেহ তো হিংস্র প্রাণীরা খুবলে খেয়েছে। তবে এই সহজ মৃত্যু ফারাজ তো অন্তত সেই ব্যক্তিকে দিতে পারে না যে কিনা ফারাজের স্ত্রীকে তীব্র যন্ত্রণা দিয়েছে ক্ষণে ক্ষণে। চিত্রার গায়ে যারা হাত দিয়েছে তাদের সেই সকল জায়গা থেকে মাংস তুলে নেওয়া হয়েছে সেখানে যেখানে তারা তার স্ত্রীকে আঘাত করেছিল। ফারাজ নারীদের গায়ে হাত তোলে না, তাই এই কাজগুলো রোজ করেছে। তবে প্রতিটি নির্দেশনা ছিল ফারাজেরই। কোনো জীবন্ত মানুষকে জোর করে অ্যাসিড খাইয়ে দিলে কি পরিমাণ যন্ত্রণা হয় যদি বাকিরা তা দেখতে পেত। ফারাজের চোখের সামনে গলে গলে মাংস খসে পড়েছিল। ফারাজ কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃশ্যের দিকে। ওদের ভাগ্য ভালো, ওটা নারী হয়ে জন্মেছে। নারী হয়ে ফারাজের হাতে মৃত্যুর স্বাদ নেওয়া থেকে বেঁচে দিয়েছে। তবে মৃত্যুর হাত থেকে তো আর নয়, গলে পড়া অংশ থেকে রোজ বিষ প্রয়োগ করে। এই বিষে কেবল জ্বালা বাড়বে এবং অতিমাত্রায় চুলকাবে ওই জায়গা। কারো কিচ্ছু করা লাগবে না। চুলকানির দাপটে ওরা নিজেরাই নিজেদের মাংস টেনে ছিঁড়বে। অতি ভয়ানক সে দৃশ্য। তার থেকেও ভয়ানক ছিল বজ্রর করা সেই কাজ। জ্যান্ত অবস্থায় তাদের শরীর থেকে কলিজা বের করা হয়েছিল। যখন পেট কাটা হয়েছিল, পেট কাটা অবস্থায় নাড়ি বুড়ি দলা পেকে চোখের সামনে বেরিয়েছিল। নিজের এই হাল যখন নিজেরা এক নজর দেখেছিল তখন আসল শান্তি লেগেছিল ফারাজের। এই সরাইখানা আজ থেকে বন্ধ। এখানে যে সকল মেয়েকে জোর করে আনা হয়েছে তাদেরকেও আজ থেকে মুক্ত করে দেয় ফারাজ। যার যার বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর যারা মাটির চাটুকারিতা করছিল তাদের মৃত্যু ওই একইভাবে হয়েছে যেমন বাকিদের। আজ থেকে এই ভবন পাপ মুক্ত হবে। এখানে কোনো নারী আর চিত্রার মতো লাঞ্ছনার শিকার হবে না। ফারাজ উঠে দাঁড়ায়, অভ্রকে বলে, তোর ভাবি অপেক্ষা করছে, বাড়ি ফিরতে হবে। জি ভাই, আপনি গাড়িতে গিয়ে বসেন। ফারাজ বাড়ি ফিরে চিত্রার পাশে এসে বসে। রুম থেকে সবাইকে বের করে দেয়। চিত্রা তখনও নিথর হয়ে পড়ে আছে। ফারাজ চিত্রার ঠোঁটের সেই আঘাতে আঙুল ছোঁয়াতে গিয়েও ছোঁয়ায় না। যদি সে ব্যথা পায়
ফারাজ হাত ধরে চিত্রার। সে এসবের জন্য চিত্রাকে দোষারোপ করে না একবারও। সব দোষ নিয়ে নেয় নিজের কাঁধে। যদি সে ঢাকা না যেত তাহলে কখনোই এমন হতো না। তার চিত্রার এত যন্ত্রণা, এত আঘাত সহ্য করতে হতো না। সব দোষ তার। ফারাজের চোখের কোণে জল, অবিশ্বাস্য। তার মতো পশু কাঁদছে? পশুদের কি অনুভূতি বলতে কিছু থাকে? ফারাজের মতো খারাপ মানুষের ডাকে সৃষ্টিকর্তা সাড়া দেয় না। তবু ফারাজ আজ সৃষ্টিকর্তার কাছে কিছু চায়, তাকে বলতে চায়, তুমি তার সকল ব্যথা বিলিয়ে দাও আমায়, যে আমায় ভালোবেসে আমার সকল দুঃখ জড়িয়ে ঘুমায়। সপ্তাহ পেরিয়ে গেছে। 7 দিন ধরে মাহাদি ও তার অন্তঃসত্ত্বার স্ত্রী মারিয়াকে বন্দি করে রেখেছে সোহান। শুধু কি বন্দিত্ব? প্রতিদিন সূক্ষ্ম ও নিপুণ নির্যাতনে বিদীর্ণ হচ্ছে তাদের শরীর, ধসে পড়েছে তাদের মন। অথচ মারার হুমকি দিল সোহান। এখন পর্যন্ত মারা মতো সময় পাচ্ছে না। গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে গেছে। দাউ দাউ করে জ্বলছে সব। ছাই হয়ে গেছে কোটি কোটি টাকার মালামাল। চারিদিকে শোরগোল উঠেছে। সবই নাকি দুর্ঘটনা। সবাই বলছে ভুলক্রমে আগুন লেগেছে, নিয়তির নির্মম খেলা সব। কিন্তু সোহানের মনে সংশয় দানা বেঁধেছে। এত বছর ধরে এমন দুর্ঘটনার মুখোমুখি তো কখনো হয়নি। না, এটা নিশ্চয় দুর্ঘটনা। এর পিছনে হয়তো কোনো চতুর কৌশলী অবলম্বনকারী লুকিয়ে আছে বলে তার দৃঢ় ধারণা। লোকসানের অঙ্ক মাথার ভেতর ক্রমাগত বিদ্ধ হয়ে চলছে। লক্ষ কোটি কোটি টাকা, যা ক্ষতি পূরণযোগ্য নয়। এই ক্ষতির রোষে পুড়ে যাচ্ছে সোহান। সেই ক্রোধের নিঃশেষে ঘটেছে মাহাদি ও তার স্ত্রীর গায়ে প্রতিদিনের আঘাতে। কেন সে এমন করেছে তা সে নিজেও জানে না। হয়তো ব্যথা দেওয়ার মধ্যে আজ শান্তি খুঁজে নিচ্ছে তার অসুস্থ মন। সোহানের সেই রাতের কথা মনে পড়ে যায়। সেদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে সিফাত ছাতা হাতে নৌকা থেকে নেমে গেল জঙ্গলের গা ঘেঁষে। কাজ শেষ করে যখন ফিরে আসবে ঠিক তখনই অন্ধকারের চিরে আচমকা একটা যুবক তার সঙ্গে ধাক্কা খেল। ছেলেটির চোখে মুখে আতঙ্ক ছিটিয়ে একাকার, কণ্ঠে অসহায় আবেদন। একজন লোক আমাকে খুন করার জন্য ধাওয়া করতেছে, দয়া করে সাহায্য করেন। সিফাত হতবাক। এমন গভীর রাতে জঙ্গলের নির্জন কেউ তার কারো পেছন ছুটছে মৃত্যুর উদ্দেশ্যে। অদ্ভুত। সে নাম জানতে চায়। ছেলেটি বলে, নাম মাহাদি নামে একজন লোক আমাকে মারার জন্য পেছন লেগেছে। মাত্রই সিফাতের অন্তরে বজ্রপাত হয়। সে বুঝে ফেলে আসল ঘটনা। ভয়ানক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে কিছুক্ষণ ভাবে। তখনই ছেলেটি থানায় ফোন করে। ঘটনা লম্বা হোক তা সিফাত চায় না, তাই কোনো মতে বুঝে ছেলেটিকে নৌকায় নিয়ে আসে। সোহান ঘটনা সব শুনে পুলিশকে অন্যত্র না পাঠিয়ে সরাসরি তাদের কাছেই আসতে বলল। পুলিশের সঙ্গে সোহানের সম্পর্ক ভালো। টাকা কৃপার প্রলেপে সবকিছু ধুয়ে মুছে ফেলে সে। এসবের কোনো দরকার পড়তো না যদি না মাহাদি সেদিন ভুল করত। রাতে সোহান লোক পাঠায় মাহাদিকে ধরে আনার জন্য। ভাগ্য ভালো জঙ্গলে খুঁজে পায় তাকে। ওই কাজ আরও সহজ হয়ে যায়। মাহাদি তখন হুঁশে ছিল না, নেতিয়ে পড়েছিল। সেই রাতে সোহানের আদেশে পৃথিবীকে খুন করে সিফাত। মাহাদিকে পাশে ফেলে রেখে কিন্তু হুঁশ ফিরতে ফিরতে সকাল হয়। তারপর আর কি, সোহান মাথা নিচু করে কাগজপত্র ঘেটে চলেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটি লাইন, প্রতিটি হিসেব। এমন সময় রাজন চুপচাপ এসে তার পাশে চেয়ারে বসে মাথায় হাত রেখে হঠাৎ বলে ওঠে, চলো চিত্রাকে মেরে ফেলে। এক মুহূর্তে সোহানের স্নায়ুতে রগরগে আগুন ছুটে যায়। চোখের লাল শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই রাজন কি সত্যি তার সঙ্গে এসব কথা বলছে? ওর কি মাথা ঠিক আছে? সোহান তাদের দত চেপে বলে, রাজন, আমার চিত্রার বিষয়ে যেন আর কোনো দিন এসব কথা মুখ থেকে না বের হয় রাজন। ঠান্ডা গলায় জবাব দেয়, মিয়া রাখো, ওই মাইয়া আমাগরে ধ্বংস করব দেখো। সোহানের কণ্ঠ কঠিন হয়ে ওঠে। রাজন কি হয়েছে খোলাসা করে বলো। একটু ঝুঁকে আসে, মুখটা সোহানের কান ঘেঁষে নিয়ে বলে, ওই দিন নাকি সরাইখানায় গেছিল। কি? সোহান স্তব্ধ হয়ে যায়। আরে ওই মাইয়া দুনিয়ার চালাক। আমি ফোনে সরাইখানার যাওয়ার কথা বলেছিলাম, ওইটা শুনে ফেলছে। তার চেয়েও বড় কথা, আমি যে সরাইখানায় গেছি ওই সরাইখানাতে কেমনে সে গেল। সোহানের চোখ সংকুঞ্চিত হয়ে আসে। দেখা ফেলছে? না, ওই সরাইখানার মালিক লতার থেকে আমি মোনালিসাটা কিনে ফেলছিলাম। ওই দিন থেকেই সব ব্যবস্থা করা ছিল। খালি মোনালিসারে সরাইখানা থেকে বের করে গাড়িতে বসাইছি। ওর জন্য নতুন বাড়ি কিনছি, ওখানে গেছিলাম গা। আমি যাওয়ার পর
আমি যাওয়ার পর দিয়েই সম্ভবত চিত্রা ওইখানে গেছে। সোহান অবাক, কিংকর্তব্য বিমূঢ়, এত বড় বিষয়টা ঘটে গেছে। চিত্রা এমন জায়গায় গিয়ে ঘুরে এসেছে আর সে বিন্দু বিসর্গও জানে না। সে কিছু বলবে তার আগে রাজন পুনরায় বলে উঠল, চিত্রা সবাইটা সন্দেহ করতেছে, আর ওর সন্দেহ আমা করে বরহনটাকে আনবো। ভাইবা দেখছো, সরাইখানায় যদি সত্যি ওই দিন আমি থাকতাম তাইলে ফারাজ নিজ হাতে আমারে খাইয়া ফেলতো। ভাই হ্যাঁ মানুষ না, চিত্রার প্রেম কানা হয়ে গেছে। এই চিত্রা কোন দিন আমাকে সবগুলারে মারবো। হ্যাঁ, ওর ব্যবস্থা করো জলদি। তুমি না করলে কিন্তু আমি নিজেই করতে বাধ্য হমু। সুস্থতার পর চিত্রা তার ভুলের সবচেয়ে বড় শাস্তি যে পেল তা ছিল ফারাজের সঙ্গে তার মন দেহের দূরত্বতা। সে কেবল তার স্পর্শ থেকে নয়, বরং তার শব্দ থেকেও নির্বাসিত হয়েছিল। ফারাজ তাকে এত বড় শাস্তি না দিয়ে যদি গালে দুটো শক্ত চর বসাতো, মেরে হাড় গুঁড়ো করে দিত, তবুও যদি খানিকটা কথা বলতো। জীবনে এ পর্যায়ে এসে চিত্রার মনে হচ্ছে কিছু শাস্তি না দিয়েও দিয়ে দেওয়া যায়। কিছু অভিমান প্রকাশ না করা লাগে না, তারা গোপনেই বেদনা ছড়ায়, দুঃখ দিয়ে ভেতরে ক্ষয় করে ফেলে। মানুষ ভাবে শাস্তি মানে দাহ, তবে কি তারা জানে কিছু শাস্তি শব্দেরও ঊর্ধ্বে, কিছু দহন চোখে পড়ে না, তবুও তারা স্তব্ধতায় আগুন জ্বলে, এক ফোঁটাও রক্ত না ঝরিয়েও গর্ভে চূর্ণ বিচূর্ণতা তৈরি করে। এই যন্ত্রণার কথা না কাউকে বলা যায়, তা কাউকে এর জন্য দোষারোপ করা যায়। প্রিয়জনের আচরণের পরিবর্তন মানুষকে খুন না করে হত্যার ক্ষমতা রাখে। এটি নীলাভ নৈঃশব্দতা, যেখানে মানুষ প্রলাপ করে না, শুধু সংলাপের গতি থেমে যায়, দৃষ্টিতে জমে ওঠে অপাঠ্যতা। কেউ কাউকে আর ছোঁয় না, কেউ কাউকে আর নাম ধরে ডাকে না, কথাগুলো বরফ হয়ে জমে যায় ঠোঁটের কোণে, আর হৃদয়ে ভেতর জন্ম নেয় অনাদৃত শূন্যতার মহা ফসল। ব্যাস এইটুকুই যথেষ্ট একটি প্রেমকে রক্তাক্ত ছাই করে মাটির নিচে চাপা দেওয়ার জন্য, একটি হৃদয়কে জীবন্ত কবর বানিয়ে তার কালো গোলাপের বাগান করার জন্য। এই যে বিগত 7 রাতে চিত্র অনুভব করেছে, রাত জেগে কেউ তার পাশে বসে আছে, কেউ মাথায় জলপট্টি দিচ্ছে, কেউ ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিয়ে পোশাক বদলে দিচ্ছে, কারো গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জল ফুট করে চিত্রার গালে এসে পড়ছে। কেবল অনুভব করতে পেরেছে সে, চোখ মেলার মতো অবস্থাও ছিল না তার। কেমন করে যেন হয়ে গিয়েছিল সব অনুভব করতে পারছে ঠিকই, তবে চোখ মেলে শরীর নাড়িয়ে দেখার বলার সাধ্য নেই। যেন সজ্ঞানী অচেতন চেতনাতেও শিকলবন্দি। অসুস্থতার শেষ পর্যায়ে যখন চিত্রা প্রায় সুস্থ হয়ে উঠেছিল, সেই থেকেই ফারাজের চোখের সামনে দেখেনি ও। অথচ চিত্রা যে মানুষটিকে রাতের আধারে তার নিঃশ্বাস গুনেছে, শরীরের তাপ মেপেছে, অসুস্থতার রাত্রিরে থাকে সুস্থ করার রোগে নিজেকেই নিজে অসুস্থ রোগীর ন্যায় ছটফট করেছে, সেই ছায়াসম লোকটি কেবলই তার স্বামী। চিত্রা মরির মুখে। অভ্র রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আয়শা তাকে দেখে চট চলতে উঠে এসে বলে, আপা আমাকে একটা কল করতা, সিঁড়ি বেয়ে উপরে আসছো কেন? অভ্র নেই? আছে। চিত্রা রুমে গিয়ে বসে। অভ্র তাকে দেখা মাত্র উঠে দাঁড়ায়, সালাম দিয়ে জিজ্ঞেস করে, কোনো দরকার ছিল ভাবি? আপনার ভাই কোথায়? অভ্র দ্বিধায় পড়ে যায়। আসলে ভাবি, ভাই তো কাজে। সেই ঢাকায় যাওয়ার আগে শেষবার তাকে মন ভরে দেখেছিলাম ভাই। মাঝে 2-4 হুট করে চোখে চোখ পড়লেও কি সব কাজের অজুহাত দিয়ে চলে যায়। তারপর 2 দিন ধরে যে নিখোঁজ হয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আপনি তো তার কাছের লোক, আপনি তো জানেন সে কোথায় আছে। দয়া করে বলুন ভাই, আমি আর এই দূরত্ব মানতে পারছি না। চিত্রা ছোট বাচ্চার মতো কান্না ছটফট করে। আয়শা তা সহ্য করতে পারে না। কাছে বসে চিত্রা, চোখ মুছিয়ে দিতেই আয়শাকে জড়িয়ে ধরে চিত্রা। ডুকরে উঠে তার বুক, হাহাকার মিশ্রিত গলায় বলে উঠছে, আয়শা রে, আমি আর পারছি না। আমার ফারাজকে ফিরে আসতে বল। তার চিত্রা মরে যাচ্ছে তার শূন্যতায়, তার কাছে নিয়ে চল আমায়। অভ্র শ্বাস নেয়, কষ্ট তারও হচ্ছে। ওইদিকে ওই মানুষটাও তার নিজের দোষ ভেবে নিজেকে সবচেয়ে বড় শাস্তি দিচ্ছে। সেই শাস্তি হচ্ছে তার চিত্রা থেকে দূরত্ব বজায় রাখা, আর এইদিকে এই মানুষটা সেই দূরত্বকে নিজের শাস্তি ভেবে ডুকরে উঠছে। চিত্ররাজ নিজেদের থেকে দূরে সরে নিজেদেরই প্রেম দহনে পুড়ে মরছে। অনেক হয়েছে, এবার অভ্র চিত্ররাজের মিলন চায়, আর দূরত্ব নয়। ফারাজকে এসে নিজেই আজকে বাড়ি ফিরিয়ে আনবেই।
সে তার ভাইকে এভাবে ধুকে ধুকে মরতে দেখতে পারবে না। অনেক দিয়েছে সে, নিজেকে শাস্তি আর নয়। চিত্রা এখন পুরোপুরি সুস্থ, তবুও সেই ঘটনার পর চিত্রা কখনো হাসেনি। ফারাজ পাসপোর্ট তৈরি করতে দিয়েছে, জলদি ডেনমার্ক ফিরবে, চিত্রাও সঙ্গে যাচ্ছে। তারপরই কবে ফিরবে জানা নেই। সেই ঘটনার পর থেকে ফারাজ চিত্রার কাছে এখনো আসেনি। এই যে কতগুলো দিন হলো চিত্রা সুস্থ হয়েছে, তবুও ফারাজ সেই অসভ্য কথাবার্তা মুখ থেকে বের করে নি। রাত হলো, এখনো কাজের অজুহাতে রুমে আসে না। কাজের কথা বলে স্টাডি রুমেই থাকে। চিত্রা জানে ভুল তারই, এই ভুলের ক্ষমা হয় না। ওই দিন রাজন ভাইকে সে সরাইখানায় পায়নি, নিশ্চয়ই আবারও ভুল বুঝেছিল। ভুল বুঝাবুঝি কত খারাপ জিনিস তা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে চিত্রা। সে নিজেকে নিজে কথা দিয়েছে আর কখনো কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবে না। সে ভালো শিক্ষা হয়েছে। তবে শুনেছে ফারাজ নাকি পুলিশকে খবর করে ওই মহিলাকে ধরিয়ে দিয়েছে আর মেয়েগুলোকে মুক্তি পেয়েছে। তার স্বামী আসলে একজন নম্র ভদ্র মানুষ। রাত হয়েছে, চিত্রা তাকের বইগুলো গুছাচ্ছিল। এমন সময় রুমে বজ্র আসে। চিত্রা তাকে দেখে বসতে বলে। বজ্র দাঁড়িয়ে চিত্রাকে জিজ্ঞেস করে, শরীর কেমন লাগছে? চিত্রা শান্ত গলায় বলল, ভালো। চিত্রা খানিকক্ষণ চুপ থেকে আবারও বলল, ফারাজ, আপনি কি আজকে রাতেও আসবেন না? বজ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, একটু সময় দাও। আসলে তোমার সেদিন না বলে ওখানে যাওয়া উচিত হয়নি। এক মুহূর্ত দেরি হলে কি হতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি বাসাতে গিয়েছিলাম। যদি আমার বদলে সত্যি সত্যি অন্য কোনো নোংরা পুরুষ নোংরাভাবে তোমায় স্পর্শ করতো। চিত্রা হঠাৎ ঠোঁট চেপে বলল, থামুন ভাই, আমি ওইসব থেকে এবার বেরিয়ে আসতে চাই আর মনে করিয়ে মনকে মারতে চাই না। বজ্র একটু বিব্রত হয়ে মাথা নিচু করলো, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা বেশ, তবে চলুন অন্য কিছু বলা যাক। জানেন, আমাদের কাইসার বংশের মানুষকে জনগণ এখনো ভয় পায়। কারণ একটাই, কাইসাররা আগে ডাকাতি করতো। ডাকাতি কিন্তু অনেকভাবে করা যায়, তবে অন্য সব জায়গায় যেমন ছেলে মেয়েকে আলাদা চোখে দেখা হয়, আমাদের বংশে তেমনটা হয় না। এই বংশের মেয়েদের মুখের আগে হাতের ছুরি চলে। আর সবচেয়ে বড় বিষয়, তারা একবার যেখানে চোখ ফেলে তা নিজের করেই তবে ছাড়ে। উদ্দেশ্য পূরণে তাদের জুড়ি নেই। চিত্রা কাজ ঝাঁকিয়ে বলল, বজ্র খুনি বংশ নাকি? হেসে ফেল। আরে উদাহরণ দিলাম মাত্র। আপনি কি বোঝাতে চাইছেন? চিত্রা সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, কিছুই না, তবে বলছিলাম কি, আমিও তো ওই বংশেরই ছেলে। আর চিত্রা সোজা তাকিয়ে বলল, বজ্র আর কিছুই না। এসব আমাকে শোনাচ্ছেন কেন? নরম গলায় বলল, মন চাইলো তাই। আচ্ছা, আপনি তো নিজেকে বাঁচাতেই পারতেন না ওই দিন। ওই মহিলাদের সামনে নিজেকে হারিয়ে দিলেন কেন? চিত্রা হাসলো, বলল, হেরে যদি উদ্দেশ্য পূরণ হয় তাহলে জিতে লাভ কি বলুন বজ্র কায়সার। ফারাজ অন্ধকার রুমের মধ্যে কারো কোলে মাথা রেখে শুয়ে আছে। মেয়েরই একটা হাত তার চুলে হাত বুলিয়ে দিয়েছে। হঠাৎ সেই হাতের মালিক নরম গলায় বলল, রাত হয়েছে, বাড়ি ফিরবে না? ফারাজ চোখ না খুলে জবাব দিল, তোমার কাছে থাকলে তোমার অসুবিধা হবে বুঝি? তা বলেছে কি? তোমার বউ বাড়িতে অপেক্ষা করছে আর তুমি কি না আমার কাছে পড়ে আছো? ফারাজ নিঃশ্বাস ছেড়ে বলল, বউ তো আমায় বোঝে না, তুমি তো বোঝো। আজকে রাতটা তোমার কাছে থাকতে দাও মনি। উনি আদুরে দৃষ্টিতে ফারাজের কপালে একটা চুমু দিয়ে বলল, আমার থেকেও বেশি ভালোবাসো বউকে। ফারাজ চোখ মেলে তাকায় না, শুধু বলে, বাসি তো। কেন, তোমার হিংসে হয়? মনি চোখ মুচড়ে হাসে, খুব হয়। যাও, তোমাকে একটু বেশি ভালোবাসা দিব। তুমি বদলে আমার দুঃখ ভুলিয়ে দাও। দুঃখ পেলেই তো আমার কথা মনে পড়ে তোমার। আমার কাছে আসো, তাছাড়া তোমার জীবনে মনের অস্তিত্ব আর কই? এখন তো আবার সতীন এনেছো আমার। শোনো ফারাজ, সতীন হিসেবে কিন্তু আমি বেশ ঝগড়ুটে। তোমার বউ পারবে তো আমার সঙ্গে? আরে বড় বউ, তোমার সেবা যত্নের জন্যই তো বিয়ে করলাম। এত ঝগড়ুটে হতে নেই বড় বউদের। ফারাজ মনির কোলে মাথা রেখে ছোট্ট বাচ্চাটির মতো চোখ বুঝল। মনি মৃদু হাসলো, বলল, একটা গল্প শুনবে? ফারাজ মৃদু কঞ্চে হু বলল, কেবল সে শুনতে চায়। রাত গাঢ় হচ্ছে। আচ্ছা, ফারাজকে ছাড়া আরেকটা রাত কাটাতে তার চিত্রার অনেক কষ্ট হবে। সে কি একটা ভেবে মনিকে বলল, গল্পটা জলদি শোনাও, বাড়ি ফিরতে হবে। বউকে অনেক মনে পড়ছে। তাকে জড়িয়ে ধরে রাতটা ফুরিয়ে দিতে চাই। রাতে পাশ ফিরতে অনুভব করলো চিত্রাকে জড়িয়ে ধরে কেউ একজন ঘুমিয়ে আছে। ওই এলাচের সুবাসযুক্ত পারফিউমের প্রয়োজন নেই। চিত্রা ফারাজের নিঃশ্বাসের শব্দ শুনে অনুভব করতে পারে তার পাশে কে শুয়ে আছে।
চিত্রা শান্তিতে চোখ বন্ধ করার আগে পুরুষালী গম্ভীর গলা তার কর্ণপুরে ধাক্কা খায়। বেবিজান, চিত্রা ধীরে জবাব দেয়, আমায় ছাড়া ছিলে কেমন? চিত্রা নির্লিপ্ত কণ্ঠে বলে, পুড়ে যাওয়া চিঠির ভেতর অপ্রকাশিত ভালোবাসা যেমন, আর আপনি কেমন? ফারাজ বিষণ্ণতায় ছড়া গভীর গলায় জবাব দেয়, আলোর খোঁজে অন্ধকারে হাতড়ে বেড়ানো শিশুর চোখ যেমন, ঝরে যাওয়া ফুলের গায়ে মরচে ধরা বসন্ত যেমন, বৃষ্টির আশায় ফেটে ছিঁড়ে যাওয়া মাটির বুক যেমন, শিকল বাঁধা স্বপ্নের চোখে খুবহীন রাত যেমন, ছিলাম ঠিক তেমন। কথাগুলো চিত্রার বুকের ভেতর গজিয়ে ওঠা সব যন্ত্রণায় কুড়িয়ে ফাটিয়ে দেয়। হু করে কেঁদে উঠে সে দুহাতে ফারাজকে জড়িয়ে ধরে। বুকের ভেতর জমে থাকা কান্নাগুলো কোনো শব্দ ছাড়া বৃষ্টির মতো ঝরে পড়ে ফারাজের উন্মুক্ত বুক জোরে। ফারাজ চিত্রাকে আরো শক্ত করে বুকে টেনে নেয়, যেন হাতটা একটু হালকা হলে এই মেয়েটা আবার হারিয়ে যাবে, এই স্পর্শটুকু আবার দূরে হয়ে যাবে, তাদের মাঝখানে শুধু থেকে যাবে ভাঙা ভাঙা নিঃশ্বাস আর অপূর্ণতায় গুমড়ে মরা কিছু বাক্য। কথা দিন মেরে ফেলবেন, কিন্তু আর কখনো দূরত্ব দেবেন না। আমাদের মাঝে আর কখনোই দূরত্ব আসবে না, কথা দিলাম। কিন্তু দূরত্বের অপর নাম কিন্তু ভালোবাসা ফারাজ। এখন মনে হচ্ছে আপনার থেকে আলাদা হয়ে আপনার জন্য আরো বেশি মরিয়া হয়ে উঠেছি। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। দূরত্বের নাম যদি ভালোবাসা হয়, তবে শিরোনামে লিখে দিও আমার পরাজয়। যে ভালোবাসায় দূরত্বই সই, সেখানে আর ভালোবাসা রইল কই? সেই ভালোবাসা আমার চাই না যেখানে তোমায় ছোঁয়া যায় না। 3 অক্ষরের দূরত্ব সম্পর্কে বাড়ায় গুরুত্ব। ওসব আমি মানি না, বুঝলে তবু চিত্রাঙ্গনা। ফারাজ যতটা সম্ভব আগলে রাখে চিত্রাকে। আর দূরত্ব নয়, এবার ভালোবাসার গল্প শুরু। তবে এখানকার পরিস্থিতি ভালো না, সবাই এখন শত্রু। জলদি চিত্রাকে নিয়ে বাইরে চলে যেতে হবে, অন্তত চিত্রার একটা সুস্থ জীবনের জন্য। ফারাজ সব ছেড়ে দিবে, সব পাপ সে ছেড়ে দিবে, কেবল তার চিত্রাকে চায়, চিত্রাকেই লাগবে তার। সারাদিন ঘরে বসে কাটিয়েছে চিত্রা। ফারাজ এসে পাশে বসতে চিত্রা তাকে বলল, পাসপোর্ট হয়েছে? ফারাজ ল্যাপটপে চোখ রাখতে উত্তর দেয়, কাজ চলছে। তার কোল জুড়ে তখনও ল্যাপটপ। চিত্রার দৃষ্টি সেই যন্ত্রটির উপর স্থির। ফারাজ সেটা বুঝতে চোখ তুলে হাসে। চেয়ে চেয়ে কি দেখছো? দেখছি ল্যাপটপটা কি সুন্দর করে আমার স্বামীর কোল দখল করে বসে আছে। হিংসা হচ্ছে গো স্বামী। ফারাজ ল্যাপটপ বন্ধ করে বিছানার উপর ছুঁড়ে মেরে চিত্রাকে কাছে টেনে কোলে বসায়। চুল ছড়িয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে বলে, সারাদিন চুলগুলো আঁচড়াওনি, আসো একটা বেনি করে দিই। চিত্রা অবাক হয়ে বলে, আপনি বেনি করতে জানেন? না, তবে তুমি বলে বলে দাও, আমি ঠিক পারবো। চিত্রা মেঝেতে বসে পড়ে। ফারাজ আস্তে করে চুলগুলো আঁচড়ে দেয়, এবড়ো থেবড়ো করে একটা বেনি গেঁথে দেয়। বেলকুনির ফুলের টপ থেকে সাদা সন্ধ্যা মালতী ফুল ছিঁড়ে এনে চিত্রার বেনির ফাঁকে গুজে দেয়। কি সুন্দর দেখাচ্ছিল ওই চুল। চিত্রা আবারও হেসে ফারাজের এলোমেলো হয়ে পড়ে থাকা শিমুলের তুলোর মতো মসৃণ চুলগুলোতে ফুলে ফুলে ভরিয়ে দেয়। ফারাজ বাধা দেয় না, বউ তার যা ইচ্ছে করুক, তবুও খুশি থাকুক, হাসুক। সন্ধ্যার পর চিত্রা ছাদে যায়। বউ কর্ণিত স্পন্দন দাঁড়িয়ে থাকে, সে চেয়ে থাকে দূরের আকাশে, যেখানে গোধূলির আলো আধারে হারিয়ে যাচ্ছে দিনের শেষ আলো। সুখ ছাড়া আর কিছু চায় না চিত্রা, কিন্তু এই দুঃখ যে তার পেছনেই ছাড়ছে না। জীবনটা সুন্দর হয়ে খুব জলদি আবার অসুন্দরে ছেয়ে যাচ্ছে। আর কালকে বজ্র কি বলল? চিত্রা কি করে লড়তো ওদের সঙ্গে? ইচ্ছে করে কি কেউ মৃত্যুর দুয়ারে ঝাঁপিয়ে পড়ে? বজ্রকে অমন তেড়া জবাব দিয়ে শান্তি লাগছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। লাগুক এখন তার, যা মনে করার করুক। আর ভালো লাগে না। ধ্যাত। চিত্রা ছাদ থেকে কাপড়গুলো নিয়ে নিচে নামতে যাবে, হুট করে সোহাগের সম্মুখীন হয়েছে। চিত্রার সঙ্গে চোখাচোখি হতে সোহাগ থমকে দাঁড়ায়। চিত্রার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সোহাগ আকুল গলা অনুরোধ করে, কিছুক্ষণ থেকে যাও। চিত্রা স্থির চোখে তাকে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ছাদের শেষ কোণে যাও, আসছি আমি। চিত্রার অগোছালো চুলের খোপা খুলে গেছে, মাথার ওড়নাটা পিছলে পড়েছে। সে পুনরায় মাথায় কাপড় দিয়ে পুকুর পাড়ে পশ্চিম পাশে সেই জায়গায় তাকায়। 1 সপ্তাহ ঘাস উঠেছে সেই জায়গায়, এখন ঠিকভাবে
ঠাউর করা যাচ্ছে না কোথায় চাপা পড়ে আছে সেই বস্তা এবং তার ভেতরকার রহস্য। সোহাগ শেষ বেলায় বাড়ি ফেরা চিয়া পাখি ঝাঁকের দিকে তাকায়, তারপর বলে, যদি কোনোদিন আমাদের দেখা না হতো তাহলে তোমার জীবন সুখ খুঁজে পেত। সোহাগ আবার প্রশ্ন ছুড়ে দেয়, আমায় কেন ভালোবাসলে না চিত্রাঙ্গনা? মনে ধরেনি তাই। শান্ত স্বরে উত্তর চিত্রার। তবে তাকে যে ধরলো? চিত্রা মৃদু হেসে বলে, সে ধরার মতোই তো ছিল। সোহাগ দীর্ঘশ্বাস ফেলে, ভাগ্যের একতরফা পরিহাসে হারিয়ে দিলে আমায়। চিত্রা ঠান্ডা স্বরে জানায়, তোমার 4 আঙুলের কপালে ছিলাম না আমি। আর কি বলে বোঝাবো তোমায়? তবুও চাইবো আমার হয়ে যাও। চিত্রা ঠোঁটে তিক্ত হাসে, হাসালে সোহাগ, সময় আছে এখনো, আমায় ভুলে যাও। বড্ড ভালোবাসি যে। এসব শুনলে রাগ করবে সে। তাকে খুব ভালোবাসো তাই না? তার প্রতি তোমার ভালোবাসা কতখানি? পৃথিবীর সকল ভালোবাসা যতখানি। সোহাগ থেমে যায়, তার ভুল একটাই, তাহলে ভালোবাসা। যে ভালোবাসা সে বিশ্বাসী, সে ভালোবাসা বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি মুখে কিছু বলা, কিছু মিথ্যা কথা, মিথ্যা পরিচয়, ছলনার গড়া সম্পর্ক বাস্তবে রূপ নিত, যাকে চিত্রা কখনোই তার ছিল না আর না হবেও না। কিছু সত্য সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে, কিছু ফুল ঝরে পড়বে অকালে, তবে তার সুবাস রয়ে যাবে। সোহাগের ভাঙা হৃদয় আমরণ, বাকি জীবনটুকু না এই তীব্র সুবাসকে কেন্দ্র করে বাজার আশা করবে। যেদিন বাতাসের সঙ্গে হারিয়ে যাবে সুবাস, সেদিন হয়তো হারাবে আরেকটি অপ্রয়োজনীয় জীবন। চিত্রা চুপ করে দাঁড়িয়ে আছে, সোহাগও দাঁড়িয়ে আছে, দুজনে শূন্য দৃষ্টি শূন্যে ভাসছে। সূর্য তখন ডুবতে বসেছে। ফারাজ চিত্রার জন্য ডায়মন্ডের একটা নাকফুল কিনেছিল, অনেকদিন ধরে দিবে দিবে বলে দেওয়া হয়নি। সারা বাড়ি চিত্রাকে তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে যখন বিচলিত, তখন আয়শা কাছ থেকে খবর পায় চিত্রার ছাদে অনেক আশা নিয়ে এসে ফারাজ নিরাশায় ডুব দেয়। নিজের স্ত্রীকে তার প্রার্থনের সঙ্গে দেখে বুকটা ছিলিক পেরে ওঠে। তবে তারা ফারাজের অস্তিত্ব অনুভব করার আগে ফারাজ নিজেকে আড়াল করে নিচে নেমে যায়। চাইলে সে চিত্রাকে সেখান থেকে কেড়ে নিয়ে আসতে পারতো, শোনাতে পারতো তাকে বেশ কিছু কথা, কিন্তু কেন জানি মন চাইল না আজ ওই সোহাগ নামক মানুষটাকে কষ্ট দিতে আর ইচ্ছে করলো না, কারণ মানুষটা নিজেই এখন আস্ত একটা কষ্ট। ফারাজের চিত্রার উপর বিশ্বাস আছে, কিছু সময় ভালোবাসার মানুষকেও মুক্ত করে দিতে হয়, ভালোবাসাকে মুক্তি করতে হয়। কারণ খাঁচায় বন্দি পাখি যেমন ধুকতে ধুকতে মারা যায়, তেমনি খাঁচায় বন্দি ভালোবাসা বেশি দিন বাঁচে না। কিন্তু ভেতর ভেতর কেমন জানি চলচল করছে। ফারাজের কি ঈর্ষা হচ্ছে? সে জেলাস, কিন্তু জেলাস তো ছোট লোকেরা হয়, তার তো জেলাসি হয় না, ডাইরেক্ট কলিজাটাই বের করে ভুনা করতে মন চায়। ফারাজ নাকের ফুলের বক্সটা পকেটে ঠুকিয়ে রাখলো। নিচে নামার জন্য পেছনে ফিরতেই দণ্ডায়মান অভ্রকে দেখতেই পেল সে। এই কুদ্দুসের বাপ কি তাকে অনুসরণ করছে? অভ্র ফারাজকে ডিঙে ছাদে একবার উকি দিয়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করে। নামতে নামতে গান ধরে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। ফারাজ খেপে গিয়ে পা থেকে জুতা খুলে অভ্রর দিকে নিশানা করে বলে, শালার ভাই তোমারে খাইছি আজ। ফারাজ বলতে দেরি অভ্র খিচে দৌড় দেয়, আর ফারাজ তার পেছনে ছুটে। ইদানিং দিন রাতের তফাৎ যেন ভুলে গেছে ফারাজ, শুধু কাজের কথা বলে হুটহাট বেরিয়ে যায় ঘর থেকে। চিত্রার ঘরে থাকা বইগুলোই প্রায় সবই পড়ে ফেলেছে সে। মোহনার ঘরে আছে অনেক ভালো বাংলা সাহিত্যের উপন্যাস। বেশ কিছুদিন ধরে দূরবীন বইটা পড়বে করে আর পড়া হচ্ছে না। বইটা মোহনার কাছে আছে। চিত্রা পাশে বসে থাকা আয়শার দিকে তাকায়, তারপর বলে, কিরে বাবা, তুই নতুন লিপস্টিক কিনেছিস? রংটা সুন্দর। আয়শা নাক ছিটকে জবাব দেয়, কিনিনি, ওই কাটাওয়ালি রোজ অভ্রের সামনে ঘষে ঘষে লিপস্টিক লাগাচ্ছিল, এখন খাম মেরেছি। শালি বিদেশি প্রতিবন্ধী দেখি কেমন করে ঘষা মাজা করে। ও আমাকে চেনেন না, আমার সরকার ভাই সুন্দর দেখে নজর দেওয়া, ওই নেট ঠোঁট কেটে আমি পেছনে লাগিয়ে দেব। চিত্রা হেসে বলে, বাপরে বাপ, বেশ কথা শিখেছিস বিয়ের পর। আপা, আপনি কথা দেন আর কখনো নিজেকে বিপদে ফেলে কোনো কাজ করতে যাবেন না? একবার ভেবে দেখেছেন ওই দিন আপনার কিছু হয়ে গেলে আমি কি জবাবদিহি করতাম? চিত্রা একটু চুপ থেকে বলে, তার চুপ করো, মরিনি তো, বেঁচে আছি। পর একটু হেসে আবার বলে, ভালো কথা, ইদানিং না কেমন যেন খালি ক্ষুধা লাগে রে, খেতে ইচ্ছে করে।
খেতে ইচ্ছে করে, খেলে আবার বমি হয়, আবার না খেলেও বমি লাগে। আশা চিন্তিত গলায় বলে, ভাত এনে দে, ভাত খাননি এখনো? না না না, ভাত খেতে ইচ্ছে করে না, মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। আচ্ছা, আমার রুমের মিনি ফ্রিজটা খুলতো, চকলেট লাভার কেক আছে ফারাজের নিজ হাতে বানানো, চল ওইটা খেয়ে শেষ করি। আশা চোখ গোল গোল করে বলে, আরে ভাবি, লক্ষণ কিন্তু মোটেও ভালো না। আপনার আগে কিন্তু কুদ্দুসকে দুনিয়ায় আনবো আমি। আপনার আগে গ্যাডা এনে আপনার গেডিকে জ্বালাতে হবে না। চিত্রা হেসে জবাব দেয়, কেমনে বুঝলি তোর যে গ্যাদাই হবে? 14 সেন্স ব্যবহার করে। বাহ, বিলুপ্ত প্রায় প্রাণীর মতো মূল্যবান দেখছি তুই। হাসির রেশ রেখে চিত্রা বলে, আচ্ছা চল মোহনা, ভাবির রুমে গিয়ে টাঙ্কি মারি। আয়শা আবার বলে, আপা, ওইটা তো ফারাজ আব্বার সঙ্গে মারবেন, আর মশারি ভাবির সঙ্গে মারবেন আড্ডা। বাড়ির পুরুষরা এই সময় বাড়িতে থাকে না, যদিও ফারাজ পাতে, কিন্তু আজকে তো সেও নেই। মোহনা ফুলির চুলে তেল লাগিয়ে উকুন মেরে দিচ্ছে। এই মেয়ে সারাদিন দৌড়াদৌড়ি করে মাথা ঘেমে একাকার হয়ে যায়। সে আঠালো চুল অযত্নে পড়ে মাথায় উকুন হয়ে গিয়েছে। চুল আছড়ে বেনি করে দিতে দিতে মোহনা কপট রাগে বলল, আর দৌড়াদৌড়ি করবি না। কি অবস্থা করেছিস দেখ নিজের, রোদের তাপে মুখের ওপর কালচে ভাব পড়ে গেছে। ফুলি লাজুক গলায় বলল, আচ্ছা আর কমো না, এখন বিছানায় গিয়ে একটা ঘুম দে তো। ফুলির ভয় করছে। সে মুখোশটি দেখে মোহনা বলে, চিন্তা নেই, রোশন ফিরবে কাল ভোরে। ফুলি নিরুত্তর ধীর পায়ে বিছানা গিয়ে শুয়ে পড়ে। মোহনা তার পাশে এসে শোয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পানি গান গুনগুনিয়ে গায়। তবে ফুলি চোখটা বন্ধ করার আগে কেউ দরজায় খটখট করে ওঠে। মোহনা উঠে কে দরজা খুলে অবাক হয়। তার চোখ বিস্ফোরিত, বেশ অবাক হয়েছে, সঙ্গে মনের ভয় উপচে উঠেছে। রোশান এই সময় রুমে এসে রোশান ফুলিকে দেখতে এই এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারেনি। যে নারীকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছে, সেই নারী যখন তাকে ছাড়া সেই দুনিয়ার সবাইকে এত ভালোবাসা বিলিয়ে দেয়, তখন যেই দুঃখ হয় তা বলে বোঝানো। তাই মোহনা যাকে ভালোবাসবে রোশান তাকে কেড়ে নেবে। মোহনার কোনো ক্ষতি করবে না, তবে তাকে ব্যথা না দিয়েও সবচেয়ে বড় ব্যথা দেবে রোশান। রোশান এগিয়ে এসে লুঙ্গির কিট বাঁধে, তারপর এক টানে ঘুমন্ত ফুলিকে চেনে বিছানায় থেকে নামিয়ে মেঝেতে ফেলে। ফুলি কিছু বুঝে ওঠার আগে শরীরটা ঠান্ডা ঘামের মতো জমে যায়। সে বুঝতে পারেনি তার সঙ্গে ঠিক কী হয়ে গেল। মোনা তড়া করে উঠে রোশানের পায়ে পড়ে যায়, কান্নায় ভেঙে পরে কাকুতি মিনতি করে বলে, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ওর সঙ্গে খারাপ কিছু করো না। সামনে থেকে সর মোহনা বলে পা ছাড়িয়ে নেয় রোশান। চিত্রা আর আয়শা মোহনার ঘরের দিকে আসছিল। চেঁচামেচির শব্দ শুনে তারা দৌড়ে আসে। রোশান ফুলির বাহু ধরে তাকে টেনে হিসড়ে বাইরে নিয়ে যায়। যাওয়ার আগে চিত্রা সেখানে উপস্থিত হয়। মোহনা চিত্রাকে দেখে সাহস পায়, দৌড়ে আসে, তখন তৎক্ষণাৎ চিৎকার করে, বোধ বাঁচাও আমার ফুলকে, ওরা জানোয়ার, মেয়েটাকে ধ্বংস করে ছাড়বে। চিত্রা মাথায় কিছু ঢুকছে না, কি করবে বুঝতে পারছে না। এখানে হচ্ছেটা কি? রোশান থমকে বলে, চিত্রা সামনে থেকে সরে যাও। চিত্রা নিজেকে শক্ত করে বুক টান করে জায়গায় দাঁড়িয়ে থাকে, কাপা গলায় বলে, ফুলিকে কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? দেখো চিত্রা, সেটা তোমার জানার দরকার নাই, সামনে থেকে সরো কইলাম। মোহনা উঠে এসে ফুলিকে ছাড়ানোর জন্য চেষ্টা করলে রোশান বাধ্য হয় তাকে ধাক্কা দিতে। মোহনা মাথায় আঘাত পায়, পড়ে যায় মেঝেতে, তাও কান্না আর আকুপাকু দূর হয় না। চিত্রা ইশারায় আয়শা চট জলদি মোহনার কাছে দৌড়ে যায়। রোশান চেপে বলে, দেখো চিত্রা, সামনে থেকে না সরলে ধাক্কা দিতে বাধ্য হমু। চিত্রা স্থির গলায় বলে, দেন দেখি ধাক্কা, তবু আপনি ফুলিকে নিয়ে কোথাও যেতে পারবেন না। রোশান চিত্রার সাহস দেখে অবাক হচ্ছে। সেই দিনের ওই তালুকদার বাড়ির মেয়ের শিরা এত গরম? ফারাজের মাথা নষ্ট হয়েছে এই মেয়ের রূপ দেখে? খুনের বদলে রূপের পূজারি হয়েছে? যেদিন এই মেয়ে ওকে সহ বাড়ির সবার পেছনে ছুরি চালাবে, সেদিন পাবে আসল শিক্ষা। চিত্রার খুব ভয় করছে, কিন্তু পাশ থেকে মোহনার সে আর্তনা তার পা জমিনের সঙ্গে আটকে রেখেছে। বিবেক তাকে নড়তে দিচ্ছে না। আপনি বলুন, ফুলিকে আপনি জোর করে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর অপরাধ কি? আর মোহনা ভাবি কোন ধ্বংসের কথা বলছে? রোশানের মেজাজ বিগড়ে যাচ্ছে, একই সঙ্গে আবার ফুলিটাও সমানে কেঁদে যাচ্ছে। রোশান ফুলির মুখ চেপে ধরে ঘুরছে উঠছে। এই বান্দির বাচ্চা, চুপ যা, নইলে কিন্তু গলা কাইটা মাটিতে গাড়ুম।
ফুলি ভয় চুপসে যায়, কান্নায় ভেতরে শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে কাঁদতে বেজায় ভয় পাচ্ছে। চিত্রা চেনে ফুলিকে ছিনিয়ে নেওয়ার আগে পেছন থেকে রুমানা এসে চিত্রাকে চাপড়ে ধরে। বউ তুমি পাগল হইছো? আম্মা দেখুন, ভাই ফুলিকে জোর করে নিয়ে যাচ্ছে। কই আর নিয়ে যাবে, ওর চাচার কাছেই পাঠিয়ে দিবে, তুমি জায়গা দাও ওরে। বলে রুমানা চিত্রার হাত ধরে ট্রেনের দরজার সামনে থেকে তাকে সরায়। রোশান ট্রেনে হিচড়ে ফুলিকে নিয়ে যায়। ফুলির ক্ষীণ শরীর যেন মাটিতে ছেঁড়া কোনো পুতুল, হ্যাচড়ে হ্যাচড়ে যাচ্ছে। কি হিংস্রতা রোশান ভাইয়ের সেই চেহারা, এইটুকু মেয়ের সঙ্গে এত ধস্তাধস্তি, এত জুলুম। তার উপর মোহনা দৌড়ে উঠতে নিয়েও রুমানা একটা ধমক দেয়। মোহনা নিঃস্ব কঞ্চে বিলাপ করে, অসহায়ের মতো মাটিতে গড়িয়ে নিজের কপালকে নিজে দোষারোপ করা শুরু করে। চিত্রার চোখে জল, তবে এই জলে কষ্টের নয় বরং জিতের। সে দৌড়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রুমানা বাধা দেয়, যেতে দেয় না তাকে। চোখ গরম করে বলে, মহিলা মানুষ মহিলা মানুষের মতো থাকো, পুরুষ হইবার চেষ্টা করো না কইলাম বউ। এত তুর করা ভালো না। তোমার কাম আমার পলার সেবা করা, সংসার সামলানো, এই বংশের বংশধর দেওয়া। চিত্রা জেদের বসে, কেবল চোখ দিয়ে অশ্রু ঝরায়। কি এক আফসোসের, ফুলিকে ওরা সবার চোখের সামনে দিয়ে নিয়ে গেল, অথচ চিত্রা চেয়েও দেখা ছাড়া আর কিছুটি করতে পারল না। ফারাজ বাড়ি ফিরতে চিত্রা তার উপর হুমড়ি খেয়ে পড়লো। ফুলিকে এনে দেওয়ার জন্য ছটফট করে উঠল। ফারাজের তখন মেজাজ ঠিক ছিল না। ওইদিকে চিত্রার যে মোহনা ভাবির জন্য হলেও ফুলিকে ফেরত চাই, সে হাহাকার করেই গেল ফারাজের সামনে। ফারাজ কেবল একটা কথাই বলল, তুমি কি চাও আমি আবারও তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই? না চাইলে যার যার বিষয়ে তাকে সামলাতে দাও। অনেক হয়েছে, কয়দিন পর বিদেশ যেতে হবে, প্রস্তুতি নাও। চিত্রার ভেতরটা সেই কথায় কেমন যেন ভেঙে পড়ল। যতটা না কষ্ট তার ফুলিকে বাঁচাতে পারেনি বলে হচ্ছিল, তার চেয়ে অধিক কষ্ট হচ্ছিল ফারাজের কথা শুনে। এই বাড়ির মানুষগুলো এখনো কেন চিত্রা বুঝে উঠতে পারছে না? এই বাড়ির মানুষগুলোকে এখনো কেন চিত্রা বুঝে উঠতে পারছে না? রোশন ভাইয়ের অমন ব্যবহার আর মোহনা ভাবির চোখের ভয়ের মধ্যে কি লুকিয়েছিল? একটু চিন্তা থেকে বের হতে চাইলে পরক্ষণে চিন্তার পাহাড় এসে তার ঘাড়ে ধসে পড়ে। সারা রাত ফারাজ স্টাডি রুমে ছিল, সবার প্রবেশ নিষেধ করে দিয়েছিল ওই রুমে। চিত্রা ঘরের এক কোণে কেবল মুখ থুবড়ে পড়ে আছে, মাথায় একটাই চিন্তা, এই বাড়ির আসল রহস্য কি? ফুলিকে কোথায় নিয়ে গেল? আমার হুট করে এমন ব্যবহার বদলে যাওয়া, আর মোহনা ভাবির ওই কথার ইঙ্গিত কি? ভাই আপনি ড্রাগস নেবেন কেন? নিয়েন না ভাই ড্রাগস। বলল অভ্র পাশ থেকে। রোজও সমান তালে বলে উঠল, ওসব নিয়ে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? যা বলেছি তা কর। রোজ না চাইলেও মাদক দ্রব্যগুলো ফারাজের সামনে এনে রাখলো। ফারাজ ড্রাগস নিলে তার সকল ব্যথা, সকল যন্ত্রণা কমে যাবে, মন খুলে চিন্তা করতে পারবে। সেই সামনে সাদা প্যাকেট থেকে কিছু একটা বের করে হাতের উপরে ঢেলে নিল। শুকতে যাবে তার আগে চিত্রার মুখটা চোখের সামনে ভেসে উঠল। সে নেশা পানি পছন্দ করে না। ফারাজ নেশা করলে সে কষ্ট পাবে না? হুট করে মাথা আরো বিগড়ে যায়। সামনের টেবিলটা উল্টে ফেলে দেয় সে, কপালে হাত দিয়ে ধমকে উঠে সবাইকে বলে, লিভ মি অ্যালোন। ফারাজের দুনিয়া এইদিক ওইদিক হয়ে যাচ্ছে। চিত্রাকে লাগবে তার একটা ভারী বিষাক্ত নিঃশ্বাস। পতনের জন্য হলো চিত্রাকে লাগবে। এই দেশে আর এক মুহূর্ত না। ফারাজ যতই কষ্ট পাক, যতই হাহাকার করুক, চিত্রা ঠিকই বারবার ঝামেলায় জড়িয়ে যাবে। ভালো ব্যবহার অনেক হয়েছে, বউকে নিরাপদ রাখতে যদি খারাপ হতে হয়, হিংস্র হতে হয়, তবে ফারাজ এলাহি এবার থেকে তাই হবে। জীবনে অনেক কিছু হারিয়েছে ফারাজ। ফারাজের ফেলে আসা অতীত সব কেড়ে নিয়েছে তার। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে ওই অতীতেই হারিয়েছে। আজকের এই পাপিষ্ঠ পুরুষের সৃষ্টি আর নয়। ফারাজ আর হারাতে চায় না। অতীতকে তো বদলাতে পারবে না ফারাজ। যা হারিয়েছে তাও ফিরে পাবে না, কিন্তু যে আছে তাকে তো আগলে রাখা সম্ভব। তাকে আর হারানো যাবে না, কারণ না পেয়ে হারানো থেকে পেয়ে হারানো দুঃখ বেশি। রাজন রুমের বাতি বন্ধ করে দিল, দিয়ে শুয়ে পড়লো মোনালিসার পাশে। এখন যদিও মোনালিসা বললে ভুল হবে, সে এখন রাবসা, পাশাপাশি রাজনের স্ত্রী মিসেস রাজন এলাহি। সে রাজনের রাবসা। রাবসার চুলে হাত বুলিয়ে রাজন কাঁদছিয়ে বলল, শরীর এখন কেমন লাগতেছে ময়না? আগের থেকে ভালো। নরম গলায় শুধালো রাবসা, কণ্ঠে জোর নেই। রাজন তার কপালে আলতো চুমু খেয়ে আশ্বাস দেয়, দেখবা তোমার কিচ্ছু হইব না ময়না, তুমি জলদি সুস্থ হইয়া উঠবা। সান্ত্বনা দিচ্ছ?
না গো, সত্যি বলছি। একটু থেমে রাফসা বলে, রাজন, দুনিয়ায় এত মেয়ে থাকতে পতিতা নষ্টা নারীর প্রেমে পড়ে তাকে বিয়ে করলে কেন? রাজন রুড়ো কণ্ঠে বলে ওঠে, রাজন আরে একবারও যেন এসব ফালতু কথা জবান থেকে না বাইর হয়। তুমি আমার বউ, আমার সব তুমি। তোমার মেয়ে আছে, বউ আছে, তবুও আমি তোমাকে বিয়ে করে ওদের জীবন নষ্ট করেছি। আমি তো এমনিতেও পাপী, এখন আবার পাপ। তাকে থামিয়ে দেয়, বলল, নদীরে আমি ভালোবাসি না। আর মাইয়া, নুরির মায়ের যখন আলটা করাইছি তখন শালির ডাক্তারে কইছে পোলা হইব, হইছে তো বাল মাইয়া। আগে যদি জানতাম ওইটা মাইয়া তাহলে পেট থেকে মাইরা ফেলতাম। রাফসা স্তব্ধ হয়ে যায়। মেয়ে মানুষ এত অপছন্দ কেন? মেয়ে মানুষ দিয়ে কি করবো? হ্যাঁ, আমি মরলে ওই বালগুলো আমার অভাব পূরণ কইরা ব্যবসা সামলাতে পারবো। আমিও তো মেয়ে মানুষ, আমায় ভালোবাসলে কেন? তুমি আর ও এক হইলা নাকি ময়না? তুমি ভিন্ন। নদীর বাচ্চা হয়নি? রাজন চুপ হয়ে যায়। রাফসা রাজনের গালে হাত রেখে বলে, আমাকে ভালোবাসো তো? অন্তত মিথ্যা বলবে না আমার সঙ্গে। রাজনের রাফসার সে আকুল আবেদন হৃদয় কেঁপে ওঠে। সে রাফসাকে নিজের বুকে আগলে বলে, নদী মা হয়েছিল পরপর দুইবারই বাচ্চা নষ্ট করি আমি, কারণ গুইরা ভিড়া মেয়ের জন্ম ছাড়া কিছুই দিতে পারিনি সে। নদীর কখনো সিঁড়ি থেকে পইরা বাচ্চা নষ্ট হয় নাই। ওর এসব কোনো দোষ ছিল, নষ্ট করছি আমি। তবে দোষ যে চাইলে দিতে পারতো আমার উপর, দেয় নাই। নদীটারে মহৎ সাজাইতে হইব না? সে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, তাই হয়তো তুমি সবার সামনে খারাপ হও। কখনো চাইনি। আমাদের মাঝে কেবল আমরা থাকবো ময়না, তুমি ওই শালীর আলাপ পাইরো না। ওর গায়ের ময়লার রং দেখেই তো ওর সঙ্গে আমার সইতে ঘৃণা লাগে। খালি গরিবের ঘরের মাইয়া, ওরে বিয়া করলে কোনো ঝামেলা হইব না, সব সহ্য করে নিতে পারবো, তাই বিয়া করা। না হইলে ওর মতো মেয়ে রাজনের বিছানে যাওয়ার যোগ্য না। রাফসা আর একটা কথা বলে না। রাজনকে সে নিজের থেকে বেশি ভালোবাসে। রাজনের যে কেন সরাইখানায় বেশ আনাগোনা ছিল সেসবের কথা। রাফসা তার চাচার বাড়িতে থাকতো। ছোট থেকে রাফসা তার চাচাকে দেখতে পারতো না। চাচা সবসময় ছোট রাফসার গায়ে বাজেভাবে স্পর্শ করত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই স্পর্শ ভয় পরিণত হয়। রাফসা যেখানে পড়ালেখা করত তার সঙ্গে চাচার বাড়ি ছিল বিধায় বাবা মায়ের জোর জবরদস্তি চাচার বাসায় থাকার জন্য পাঠায় তাকে। চাচিরও আপত্তি ছিল না, বিনা পয়সায় ঝিত পাবে। কতবার মাকে বুক খুলে সব বলেছে, উল্টো মা তাকে গালাগাল করত, কখনো বিশ্বাসই করেনি। চাচিকে সব বলার পর চাচির হাতের কড়া হাতে চড়ো গিয়ে বসলো রাফসার গালে। তার পবিত্র স্বামীর নামে কি রাফসা ইচ্ছে করে অপবাদ দিচ্ছে? দোষ নাকি রাফসার নিজের চরিত্রে মিশে আছে। তারপর আর কি? একদিন চাচি সত্যি সত্যি বুঝতে পারে রাফসার কথা মিথ্যে ছিল না। তখন বুঝলো যখন তার আপন বোনের মেয়ের সঙ্গেও তার স্বামী একই কাজ করেছে। আফসোসের বিষয় সেইবার চাচি সংসার বাঁচানোর জন্য রাফসার উপরই দোষ দিল। স্বামী স্ত্রী মিলেই রাফসাকে লতার পতিতায় বেচে দিয়ে নাম দিল নষ্টা। রাফসা পালিয়ে গিয়েছে। লতার কাছে বিক্রি হওয়ার পরে রুমে সবার প্রথমে যে ভিআইপি কাস্টমার এসে ভয়ে পর্দা আড়ালে লুকিয়ে থাকা রাফসাকে ছোঁয়ার অধিকার লাভ করলো সেই ছিল রাজন এলাহি। কিন্তু সেই সত্যি রাফসাকে রাজন স্পর্শ করলো না। প্রথম দেখায় বিমোহিত হলো। তার এতই ভালো লেগে গেল যে অন্য কারো সঙ্গে সে রাফসাকে ভাগ করতে চাইল না। সেই থেকে রাফসাকে রাজন ছাড়া আর কেউই দেখার সুযোগ পেল না। রাজন রোজ আসতো, রাফসার কোলে মাথা রেখে গল্প করতো, রাত কাটিয়ে দিত। তারা রাত জেগে দাবা খেলতো, তাস খেলতো, গান গাইতো। সেও রাফসার রাজনের ভালোবাসায় একসময় পড়ে গেল। তারপর আর কি? মুসলমান হলো মোনালিসা থেকে রাজনের রাফসা হলো। তারপর বউ, তাদের সংসারও হলো, তবে অসুস্থ সংসার। রাফসার ছোট থেকেই ফুসফুসে ছিদ্র ছিল, সেই রোগে ধীরে ধীরে মরব্যাধিতে পরিণত হয়। সব জেনেও রাজন রাফসাকে বিয়ে করলো। আসলে পুরুষ যতই খারাপ হোক না কেন, প্রিয় নারীর জন্য তারা সবই করতে পারে। রাজনও তেমনই। রাজন জানে তার রাফসার হাতে সময় বেশি নেই, তবুও কত পাগল এই লোক তার জন্য। হাইরে, এই দুঃখিনী জীবনে এসে ক্ষণিকের সুখ হয়ে না এলেও পারত।
সব জেনেও সে এই বিশ্বাসে নিঃশ্বাস নিচ্ছে যে রাফসা একদিন সুস্থ হয়ে উঠবে। আহা মানুষ! রাফসার চোখ বন্ধ করে। সে কারো সংসার কখনোই ভাঙতে চায়নি। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তবে নদীর সঙ্গে গল্প করার তার খুব শখ। তার দুঃখের গল্পের ভাগিদার রাফসা হতে চায়। রাফসা চায় রাজন তাকে যে পরিমাণে ভালোবাসে নদীকেও বাসুক। আজ বাসুক, নয়তো কাল বাসুক, তবুও বাসুক। তারা সুখী হোক। নুরি দুঃখ চেনার বয়স হওয়ার আগেই যেন রাজন তার দুঃখ ভুলিয়ে ভালো পিতা হয়ে উঠুক। রাফসা সে স্বভাব চায়। নদীর চোখে ঘুম নেই। নুরিটাও আজকে ঘুমাচ্ছে না। সে কখন থেকে বাবা বাবা বলে কান্না করছে। মেয়ে মানুষ বাবার পাগল কেন যে হয়? যে বাবা মেয়েদের দেখতেই পারে না, অমন বাবাদের জন্য খোদা মেয়েদের মনে একটু কম ভালোবাসা দিলেও তো পারে। নদীর নিজের মেয়ে দুনিয়া আসতে পারেনি তো কি হয়েছে? ওই বাচ্চাগুলোর মধ্যে সে ছোট্ট নুরিকে খুঁজে পায়। একদিন সব শেষ হয়ে যাবে, তবুও নুরিকে আগলে রাখবে নদী। দুঃখের পর একদিন তার ঠিকই সুখ ফিরে আসবে। নদী রাজনকে কল করে, কয়েকবার কল করে, নাম্বার ব্যস্ত, ব্লক করে রেখেছে তাকে। তা বুঝতে বাকি রইল না নদীর। সে নুরিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, খোদাকে স্মরণ করে বলে, আমার তাহাজ্জুদের নামাজ তুমি বিফলে যাইতে দিও না খোদা। আমার স্বামীরে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। তার হৃদয়ে আমার জন্য একটু হলেও টান দাও। আমার তার ভালোবাসা লাগবো না। সে শুধু আমার একটি বার বুকে জড়াইয়ে আমার নদী বইলার ডাক দেয়। আমি নদীর সেই মুহূর্তে আঁকড়ে ধরাইয়া মাটির নিচে যাওয়ার দিন গুনবো। সোহানের মাথা ধরে আছে, মাথা পুরোই খারাপ। তার মা অসুস্থ, বিয়ের কথা বলছে বারবার। মাকে কি করে বলবে চিত্রাকে বিয়ে করতে চাইছে? চিত্রাই তার সকল মন্দের একমাত্র ভালো। চিত্রাকে পেলে দুনিয়ার সব খারাপ কাজ ছেড়ে দেবে, হারামকে নিষিদ্ধ করবে নিজের জন্য। তবে মায়ের জন্য মনটা ভালো নেই। মা অসুস্থ থাকলে তার দুনিয়া আধার লাগে, মাথা কাজ করে না, শরীর জ্বলে পুড়ে উঠে। সোহানের পাশে এসে সিফাত দাঁড়ায়, এসেই বলে, ভাই মাহাদি আর ওর বউয়ের ঝামেলাটা শেষ করবেন কবে? এই আর্তনাদ হাহাকার শুনতে ভালো লাগে না। লঞ্চ এগিয়ে চলছে রাতের আধারে বুড়িগঙ্গার সদর ঘাটের দিকে। সকালে বরিশাল এসেছিল একটা কাজে, সেখান থেকে সন্ধ্যা রাতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে ঢাকায় ফেরা। এই লঞ্চের গুদাম ঘরে মাহাদি মারিয়াকে তুলে এনে বন্দি করে রাখার ব্যবস্থা করেছে সোহান। গুদাম ঘরে গিয়ে সোহান পায়ের উপর পা তুলে চালের বস্তার উপর বলে, কিরে সিপাইতা, চাউলের খুসা পাছাই লাগে কেন? দাঁড়ান ভাই, চেয়ার দিতেছি। না থাক, মাঝে মাঝে খুসা খাইতে মজাই লাগে, চুলকানি কমে। এই যে এখন একটু নড়চড় করলেই চালের খুসায় পাছার চুলকানি কমবো। মাদিকে হিসড়ে সোহানের সামনে টেনে আনে দুজন লোক। মারতে মারতে অবস্থা নাজেহাল করেছে। মুখে রুমাল গুজে শরীরে লোহার গরম করে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে। পায়ের তলার ছাল উঠিয়ে ফেলেছে। এই এক সপ্তাহ সামান্য জল ছাড়া কিছুই পেঁচে পড়েনি মাহাদির। খিদার তাড়নায় বস্তা ছিঁড়ে আটা খেয়েছে, চাউল খেয়ে পেট ভরিয়েছে, তবু আক্ষেপ নেই তার। আক্ষেপ একটাই, তার মারিয়াকে না দেখতে পাওয়া। মারিয়াকে একটা বারের জন্য দেখা করায়নি সোহান। সোহানের লোকগুলো মাহাদির চেয়েও তাকানোর মতো। শরীরে আর শক্তি নেই, তবুও সোহান চায় মাহাদি তার দিকে তাকাক। মাহাদিও চায় তাকে সোহানের কাছে আর্তনাদ করতে, নিজের জন্য নয়, নিজের বাচ্চার জন্য, নিজের স্ত্রীর জন্য। সোহান সিফাতকে ইশারা করতে সে মাহাদিকে সোজা করে বসায়, হাত পা বেঁধে দেয়। তারপর মাহাদির সামনে পেশ করা হয় মারিয়াকে। মারিয়ার ছাপা সাদা শাড়ির উপর নীল ছোট্ট ছোট্ট ফুল করা শাড়িটি রক্তে জর্জরিত, লাশের মতো পড়ে আছে। সে নড়ছে না, চড়ছে না। মাহাদি চোখ মেলার চেষ্টা করে, কষ্ট হচ্ছে চোখটাও মিলতে তার, তবে কানটা সজাগ। সোহান মারিয়ার পড়ে থাকা দেহটার দিকে তাকিয়ে থাকে, তারপর ছাঞ্চা গলায় বলে, কয়বার? সিফাত জবাব দেয়, জানি না ভাই, ছেলেদের হাত তুলে দিয়েছিলাম, ওরা জানে। মানুষ তো অনেক, ধারণা করেন। সোহান শাড়ির রক্তমাখা ভাঁজগুলোর দিকে তাকিয়ে বলে, এত রক্ত কিসের? বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। সোহান হালকা হাঁকো নিঃশ্বাস ছাড়ে, ইস, দুঃখের বিষয়। পরক্ষণই এক চোখ হেসে জবাব দেয়, তবে আমার দুঃখ লাগতেছে না কেন? মাদির দম বন্ধ হয়ে আসে। সে এবার নড়ে চড়ে উঠছে, চোখ বেয়ে কান্না ঝরে পড়ে তার। মারিয়ার কি হয়েছে? মারিয়া কথা বলছে না কেন? সোহান ফের বলে উঠল, সিপাইতা, মাইয়া বেঁচে আছে। সিফাত
দুই দিকে মাথা নাড়ায়। সুহান মুখটা কালো করে মাহাদিকে বলল, ভাই, তোর বউয়ের মরণ কিন্তু সেই লেভেলের আগে হয়েছে। বাচ্চাটা দেখবি, বাচ্চাটা নষ্ট হয়েছে, তবে পরবর্তীতে ওইটা টেনে জায়গা থেকে বের করে আনা হয়েছে রে। আরেকটা খবর, মৃত্যু যন্ত্রণায় তোর বউটাকে আরেকটু ছটফট করতে করতে জানটা বের করে আনা হয়েছে। জানস কি করা হয়েছে? তারে তোর হিংসতা, অন্ধলোক, স্মৃতি নামক সেই গর্ভবতী মাইয়া সহ যাদের জীবন টাকার লোভে তুই বিক্রি করতেছস, তাগো সবার গল্প শোনানো হয়েছে। তুই তো আর কইবি না, তাই আমি জানাইয়া দিলাম। তবে বিশ্বাস কর, জীবনে কোনো মানুষরে ধরার আগেই জান বাইর হইয়া গেছিল। তোর বইয়ের এটা জান নাকি আর অন্য কিছু?